বার্সেলোনার চ্যাম্পিয়ন্স চার্ম সবাই দেখাচ্ছে দারুণ ফর্ম। লাল কার্ডের ধাক্কা সামলে রিয়াল মাদ্রিদের চোখ এখন আর্সেনালে। ইন্টারকে হারালে হবে না মিরাকল, স্বপ্ন দেখছে বায়ার্ন। প্রিমিয়ার লিগ লিভারপুলের, কিন্তু খেলা আসলে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের। বাংলাদেশে ফুটবল ফর ফিলিস্তিন আর হামজার শেফিল্ডের স্বপ্নে বাগড়া। চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা সপ্তাহ শুরুর আগে শনি রবির ফুটবলে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, কোথা থেকে শুরু করা যায় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স চার্ম। এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরে দলটার নাম বার্সেলোনা। এই সপ্তাহে রিয়াল মাদ্রিদও একই ব্যবধানে জিতেছে। দুটো দলই রেলিগেশন ব্যাটেলে থাকা দুটো দলের বিপক্ষে জিতেছে। তবে আমরা কথা বলতে চাই বার্সেলোনার ফর্ম নিয়ে, বার্সেলোনা যেভাবে জিতলো সেটা নিয়ে। কিন্তু তার আগে, ম্যাচের আগের দিনে আমরা একটু ফিরে যেতে চাই। লেগানেসের বিপক্ষে ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্সে হান্সি ফ্লিককে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দলের সবাই এখন এত ভালো করছে কি করে। সিজন শুরুর আগে কেউ ভাবে নাই যে এই দলটা এত ভালো করবে। সেই বার্সেলোনার পাল্টে যাওয়ার রহস্য কি? মনে করা দরকার যে এর আগে বরুসিয়া ডর্টমুন্ডকে 4-0 গোলে হারিয়ে দিয়েছিল হান্সি ফ্লিকের দল লেগানেসের বিপক্ষে ম্যাচের আগের দিন। প্রেস কনফারেন্সের প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন, আপনার দলের এই ট্রান্সফরমেশনের রহস্য কি? এই জায়গায় তিনি জবাবটা দিয়েছেন যে কোচিং প্যানেল আর ফুটবলারদের ভাষা একই, মানে দুই পক্ষই একই কথা বলছেন, দে আর অন দ্য সেম পেজ। মোটামুটি এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। তিনি এরপরে নিয়ে আসলেন উদাহরণ হিসেবে ইনিগো মার্তিনেজের নাম। তিনি বললেন যে তিনি সুন্দর মতো মানিয়ে নিয়েছেন এই সিস্টেমে এবং এখন দুর্দান্ত লেভেলের ফর্মে আছেন। ও এই দলের নেতা, দলের জন্য সব উজাড় করে দেয়। 24 ঘন্টা পরে লেগানেসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ। বার্সেলোনা একটা আত্মঘাতী গোলে এগিয়ে আছে। ম্যাচের একদম শেষ অংশে আপনি দেখেছেন ইনিগো মার্তিনেজের ওই ট্যাকেলটা। তিনি মূলত একজন লেফট ফুটের ফুটবলার, কিন্তু তিনি ওই ট্যাকেলটা বা ওই ব্লকটা করেছেন রাইট ফুটে। এইটাই হচ্ছে তার মাজেজা, এইটাই হচ্ছে তার ট্যাকেল এবং সম্ভবত এই সপ্তাহের অন্যতম সেরা ট্যাকেল। ওই ট্যাকেল এই ম্যাচটা শেষ পর্যন্ত বার্সেলোনা জিতেছে, এটা বললে খুব একটা ভুল বোধহয় বলা হবে না। মার্তিনেজের এই ট্রান্সফরমেশনটাই বার্সেলোনার গোটা ট্রান্সফরমেশনের একটা ধারণা আমাদের ভেতরে বোধহয় জন্ম দেয়। ইনিগো মার্তিনেজকে আগের সিজনে যখন দলে ভেড়ানো হয়েছিল, অর্থাৎ 2 সিজন আগে, এখন যেহেতু সিজন প্রায় শেষ দিকে, তখন অ্যাথলেটিক বিলবাওয়ের তার কন্ট্রাক্ট প্রায় শেষ দিকে, তাকে অন্য কিছু দলও নিতে চাইছিল, কিন্তু বার্সেলোনার কাছ থেকে তার কাছে যখন প্রস্তাব এলো তখন তিনি বার্সেলোনাতে গেলেন। ফার্স্ট সিজন খুব একটা ভালো যায় নাই, যেমনটা বার্সেলোনার গোটা সিজন ভালো যায় নাই, কিন্তু এই সিজনে বাকি সবার মতো নিজেকে নতুন করে চিনিয়েছেন এই মার্তিনেজ এবং তাকে এখন বলা হচ্ছে দলের নেতা, ড্রেসিং রুমের লিডার। শুধুমাত্র তিনি নন, বার্সেলোনার সব ফুটবলারই কম বেশি ভালো ফর্মে আছেন। এই হচ্ছে তার সেই ছবিটা। এবং যারা ভালো ফর্মে আছেন তাদের ভেতরে আরেকজন ওয়েচেক শেজনি, যিনি আরও একটা ক্লিন শিট রেখেছেন, আরও একটা ম্যাচ তিনি পার করেছেন না হেরে। বার্সেলোনার একটানা অপরাজেয় থাকার রেকর্ডটা 24-এ গিয়ে ঠেকেছে, যার ভেতরে একটা ম্যাচে ওয়েচেক শেজনির খেলা হয় নাই। বার্সেলোনার জার্সিতে ম্যাচ শুরু করার পরে বা ক্যারিয়ার শুরু করার পরে একটানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড সেস্ক ফ্যাব্রিগাসের 30 ম্যাচ, এবং এর পরের রেকর্ডটা পলিনোর। এবং এবার যদি বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে হার বার্সেলোনা এড়াতে পারে, ওয়েচেক শেজনি এখন যে রেকর্ডটা তাড়া করছেন সেখানে নাম আছে দ্য গ্রেট ইয়োহান ক্রুইফের। 23টা ম্যাচ তার আনবিটেন থাকার রেকর্ড হয়ে যাবে। দুঃখিত, দুটো ম্যাচ কম খেলেছিলেন ওয়েচেক শেজনি। তো এই হচ্ছে এই বার্সেলোনার অবস্থা, যে বার্সেলোনার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এই মুহূর্তে ফর্মে আছেন এবং সম্ভবত ইউরোপের সবচেয়ে এক্সাইটিং ফুটবলটাও খেলছে, যদিও পিএসজি কোচ লুই এনরিকে আমাদেরকে অন্য কথা বলতে চাইবেন। এই দুই দল যখন একেবারে গায়ে গা ঘেঁষা, লা লিগার পয়েন্ট টেবিল নিয়ে এতদিন অনেক নাড়াচাড়া হয়েছে, লিগে খুব বেশি ম্যাচ আর বাকি নাই, 31 ম্যাচ হয়ে গেছে, আর মোটে 7টা করে ম্যাচ বাকি আছে। ডিসাইডটা তাহলে কোন জায়গায় হবে? এল ক্লাসিকোতে নাকি? এল ক্লাসিকোর দিনক্ষণ নির্ধারণ হয়েছিল, সময়টা এবার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি সমর্থকদের জন্য বা সাউথ এশিয়ান ফুটবল ফ্যানদের জন্য দারুণ সুখবর, আপনাকে আলাদা করে রাত জাগতে হবে না, কারণ এই ম্যাচটা 11 মে রাত
8টায়। তার আগে অবশ্য অনেক কিছু পাল্টে যাওয়ার সুযোগ আছে, যেহেতু রিয়াল মাদ্রিদ তারা খুব একটা ফর্মে নাই। রিয়াল মাদ্রিদের আলাভেসকে হারানোর ম্যাচে গল্প আসলে এই জায়গায় জমেছিল, যখন কিলিয়ান এমবাপে রেড কার্ড দেখেছিলেন ব্লাঙ্কোকে ফাউল করার পরে। শুরুতে সেটা ইয়েলো কার্ড দেখানো হয়েছিল, পরে গিয়ে সেটা হয়েছিল রেড কার্ড। তাতে এমবাপের কয় ম্যাচ আসলে মাঠের বাইরে থাকতে হবে এটা এখনো পরিষ্কার নয়। লা লিগার কিছু নিয়ম টিয়ম আছে, কখনো কখনো বলা হয়ে থাকে যে বল যদি খেলার ভেতরে থাকে তখন যদি ওই ধরনের ফাউল হয় যেটা সরাসরি রেড কার্ডই ছিল, তাহলে তার জন্য একরকম নিয়ম। প্রিমিয়ার লিগের ক্ষেত্রে ঘটনাটা একরকম, লা লিগার ক্ষেত্রে একরকম। সর্বোচ্চ 4 ম্যাচও তাকে বসে থাকতে হতে পারে। তবে কথা শোনা যাচ্ছে যে মাত্র একটা ম্যাচই কিলিয়ান এমবাপে মিস করবেন, সেটা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। 2টো ম্যাচ মিস করলেও সমস্যা নাই, 3টা ম্যাচ মিস করলেও সমস্যা নাই। তিনি ওই বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ম্যাচটা ধরতে পারবেন। কিন্তু যে জায়গায় তার পিছিয়ে যাওয়ার একটা শঙ্কা আছে সেটা হচ্ছে পিচিচি ট্রফিতে, যেখানে সবার উপরে রবার্ট লেভানডফস্কি এখন আছেন 25 গোল নিয়ে। কিলিয়ান এমবাপের গোল 22টা, 3টা তার চেয়ে কম। পেনাল্টির হিসাব করলে কিলিয়ান এমবাপে আরো বেশি পেনাল্টি দিয়েছেন, রবার্ট লেভানডফস্কি 3টা আর কিলিয়ান এমবাপে 6টা। তো এইখানেও আরেকটা লড়াই আছে। যদিও রবার্ট লেভানডফস্কি এখন 100তম বার্সেলোনা জার্সিতে গোলের রেকর্ডটা তাড়া করছেন, 99টা গোলে তিনি এখনো থেমে আছেন। ডর্টমুন্ডের বিপক্ষে তার 100 গোলের মাইল ফলক ছোঁয়া হতে পারে। আর রিয়াল মাদ্রিদের সব আকর্ষণ গিয়ে ঠেকেছে আর্সেনাল ম্যাচে। কামাভিঙ্গার গোলে ওই ম্যাচটা তারা বের করেছে আলাভেসের সঙ্গে, কিন্তু সেই কামাভিঙ্গা তো আসলে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু তিনি ম্যাচ শেষে ঠিক বলেছেন তাদের সব লক্ষ্য বুধবারের ওই ম্যাচটার দিকে। ভিনিসিয়াস জুনিয়র ইনস্টাগ্রামে পোস্ট দিয়েই দিয়েছেন যে বুধবারের ম্যাচে তারা নাটক জমাতে চান সান্তিয়াগো বের্নাবিউতে। আর্সেনালের বিপক্ষে 3-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ কিছু করতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটাই তারা নতুন করে লিখবে। যে রিয়াল মাদ্রিদ বারবার এই প্রত্যাবর্তনের গল্প লিখেছে, তাদের জন্য কাজটা এখন বেজায় কঠিন বলেই মনে হচ্ছে। আপনার কাছে জানতে চাই রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তন করতে পারবে কিনা, আর বার্সেলোনার সেমিফাইনালে ওঠাই উচিত। ও জায়গায় অন্যরকম কোনো ঘটনা ঘটলে হিসাব নিকাশ একেবারেই আলাদা হওয়ার কথা নয়। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2তে। লিভারপুলের লিগ, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। আর্সেনাল যারা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ, তারা আরও একবার লিগে পয়েন্ট হারিয়েছে। 1-1 গোলে তারা ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করেছে, এবং এ কথা সবার জানা যে আর্সেনালের লিগ আসলে জেতা হবে না, এবং লিভারপুল লিগ জয়ের খুব কাছাকাছি এই মুহূর্তে রয়েছে। তারা 2-1 গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতেছে, যদিও লিভারপুলের পারফরমেন্সও খুব একটা ভালো নয়। এমন একটা স্টেজে তারা আছে, তাদেরকে পেছন থেকে কেউ তাড়নাও দিচ্ছে না, কোনো তাড়া নাই। তারা নিজেদের মতো হেসে খেলে লিগটা জিতে যাচ্ছে। কিন্তু প্রিমিয়ার লিগের এবারের আলোচনা সম্ভবত পয়েন্ট টেবিলের 3 থেকে 7 নম্বরে যারা রয়েছে তাদেরকে নিয়ে। আপনি প্রিমিয়ার লিগের ওই পয়েন্ট টেবিলটাই সবার আগে দেখতে চাইবেন, 3 থেকে 7 পর্যন্ত একেবারে গায়ে গা লাগা। এবং পরের বার ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়ন্স লিগে 5টা দল নিজের পক্ষে খেলতে পারছে, এটা নিশ্চিত হয়ে গেছে বলে চ্যাম্পিয়ন্স লিগের স্পট হচ্ছে 5টা। যদিও সেটা বাড়তে পারে যদি ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহ্যাম হটস্পার কেউ একজন ইউরোপা লিগ জিতে যায়, সেই ক্ষেত্রে হিসাবটা অন্যরকম হতে পারে। যদি অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়, আবার তারা যদি টপ 4-এর বাইরে বা টপ 5-এর বাইরে ফিনিশিং করে, সেইটা আবার আরেক গল্পে আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আমরা একটু টপ 4 নিয়ে কথা বলতে চাই। ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের কাছে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, এবং এর পরে গিয়ে তারা 5টা গোল দিয়ে বহুদিন বাদে সেই পুরনো ম্যান সিটির কিছুটা ঝলক দেখা গেছে। কেভিন ডি ব্রুইনা, যার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে সিটি জার্সিতে, তিনিও বেশ ভালো ওই ম্যাচে করেছেন। তো এই হচ্ছে ম্যান সিটি আর নটিংহ্যাম ফরেস্ট, নিউক্যাসল ইউনাইটেড। সবার বাকি ম্যাচগুলো নিউক্যাসল ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দুমড়ে মুছে দিয়েছে। নটিংহ্যাম ফরেস্টের ম্যাচ বাকি রয়েছে টটেনহ্যাম, ব্রেন্টফোর্ড, ক্রিস্টাল প্যালেস, লিস্টার সিটি, ওয়েস্ট হ্যাম, চেলসি। তাদের বিপক্ষে 56 পয়েন্ট নেয়া নিউক্যাসলের ম্যাচ বাকি এইগুলো, আর ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে ম্যাচ বাকি ঠিক ওইগুলো। তো এই হিসাব থেকে আপনি যদি মেলানোর চেষ্টা করেন, তাহলে আপনি কাকে আসলে রাখবেন আর কাকে ফেলবেন এটা একটা কথা। চেলসি কি সেই কন্টেনশনে আছে? চেলসি আবারও ইপসউইচ টাউনের কাছে ধরা খেয়েছে, 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, 2-2 গোলের সমতা হয়েছে ঠিকই, কিন্তু চেলসি যদি টপ 5-এ না থাকতে পারে, পরের বার চ্যাম্পিয়ন্স লিগে না খেলতে পারে, তাহলে এনজো মারেস্কার যে একটা ভালো শুরু হয়েছিল সিজনের শুরুর দিকটায়, এটা বোধহয় অনেকেই ভুলে যাবেন। অ্যাস্টন ভিলা এখনো চ্যাম্পিয়ন্স লিগে আছে, পিএসজির সঙ্গে তাদের ম্যাচ আছে, কিন্তু খুব কঠিন তাদের জন্য কাজ। এই হচ্ছে তাদের বাকি ম্যাচগুলো। শেষ ম্যাচে তাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে খেলতে হবে। আর চেলসির ক্ষেত্রে নটিংহ্যাম ফরেস্ট একদম শেষ দিকের ম্যাচ। এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং যে চেলসি এবং নটিংহ্যাম ফরেস্ট যখন শেষ ম্যাচে প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে, তখন বোধহয় ওইখানেও একটা সমীকরণের মার ম্যাচ থাকতে পারে। প্রিমিয়ার লিগে যখন টাইটেল রেস একদমই নাই, তখন প্রিমিয়ার লিগে দেখার মতো আছে আসলে এটাই যে কারা পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে বা যাচ্ছে। পয়েন্ট নাম্বার 3-তে চলেন আমরা চলে যাই নর্থ
মিরাকেল বলছেন থমাস মুলার। এই সপ্তাহে আপনি দেখেছেন ডের ক্লাসিকার। থমাস মুলার তার সবশেষ ডের ক্লাসিকার সম্ভবত খেলে ফেলেছেন বায়ার্ন মিউনিখের জার্সিতে, যেখানে তিনি শুরু করেছিলেন এবং বদলি হিসেবে পরে মাঠ ছেড়েছিলেন। 2-2 গোলে ম্যাচটা ড্র হয়েছে, একটা এন্টারটেইনিং ড্র আপনি দেখেছেন। বায়ার্ন মিউনিখের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এর আগে লেভারকুজেন তারা গোল শূন্য ড্র করেছিল। তাই বুন্দেসলিগার 1 এবং 2 নম্বর দলের পার্থক্য আসলে সমানই আছে। কিন্তু কথা হচ্ছে সব নজর খুব স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের আগে যেটা হয় চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইন্টার মিলানের বিপক্ষে যদি থমাস মুলার দল বায়ার্ন মিউনিখ জিতে যায় তাহলে সেটা মিরাকল হবে কিনা, এই প্রশ্নটা মুলারকে করা হয়েছিল। মুলার তখন বলেছেন ওই সাংবাদিককে যে আপনি ভাই আগে মিরাকলের সংজ্ঞাটা জেনে আসেন। তার উত্তরটা খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন যে আমি তো দেখছি চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য আমাদের আছে, 1 গোল বা 2 গোলে জেতা মিরাকল কেন হবে? মিরাকল এটাকে বলে না, জিতলে সেটা মিরাকল হবে না, বরং বায়ার্নের মতোই হবে। তিনি বলতে চেয়েছেন যে বায়ার্ন মিউনিখ তো এটা তার জন্য খুবই সাধারণ ঘটনা, তার মাত্র 1 গোলে পিছিয়ে আছে, সান সিরোতে গিয়ে কেন তারা জিততে পারবে না। যদিও সান সিরোর রেকর্ডটা ইন্টার মিলানের জন্য খুবই ভালো, চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কম্পিটিশনে তারা শেষ 14টা ম্যাচে সান সিরোতে হারে নাই। এই রেকর্ডটা তারা যদি 15তে নিয়ে যেতে পারে তাহলে তারা চলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে। যে ইন্টার মিলান এই সপ্তাহে সেরিয়াতে মোটামুটি বেশ ভালো মতোই জিততে পেরেছে। তাই আমাদের একটু সেরিয়াতে যাওয়ার আগে বুন্দেসলিগার ওই পয়েন্ট টেবিলটা নিয়ে একটু দেখে যাওয়া দরকার, যে ব্যবধানটা একই আছে, কিন্তু সেরিয়ার পয়েন্ট টেবিলে নাপোলির ম্যাচ আরও একবার এই সোমবার রাতে, আমি জানি না আপনি কখন দেখছেন, কিন্তু নাপোলিকে এই সপ্তাহে খেলতে হচ্ছে আরও একবার সোমবারে, যদি তারা ইন্টার মিলানের সঙ্গে ওই চাপটা বজায় রাখতে চায়। ইন্টার যেহেতু জিতে গেছে, জয় ছাড়া নাপোলির সামনে আর কোনো পথ বাকি নাই, মাত্র 6টা রাউন্ড বাকি আছে সেরি আতে। ইউভেন্টাস পয়েন্ট টেবিলের 4-এ উঠে গেছে, তাদের জন্য এই খবরটা ভালো। আপনি যদি ডার্বি দেলা ক্যাপিটালে দেখে থাকেন তাহলে আপনি জানেন সেখানে একটা এন্টারটেইনিং ড্র হয়েছে লাৎসিও এবং রোমার ম্যাচে। এক্স রোমার ফুটবলার রোমানিওলি তিনি এগিয়ে দিয়েছিলেন, পরে গিয়ে আমরা দেখেছি মাতিয়াস সোলে ওয়ান্ডার স্ট্রাইকে রোমাকে ওই ম্যাচে ফিরিয়েছেন। তাতে ক্লদিও র্যানিয়েরির একটা রেকর্ড মোটামুটি হয়েছে, তিনি এখনো পর্যন্ত লাৎসিওর বিপক্ষে এই রোম ডার্বিতে কোনো ম্যাচ হারেন নাই। আর ওই ম্যাচের অন্যতম খণ্ডচিত্র হয়েছিল পাওলো দিবালা কোচের মতো ড্রেস ট্রেস পরে যখন ডাগ আউটে দাঁড়িয়েছিলেন, এদিক ওদিক নির্দেশনা দিচ্ছিলেন, মাতিয়াস সুলে আবার গোল করে পরে তার দিকেই ধেয়ে গিয়েছিলেন। যাই হোক, সেরিয়ার গল্পগুলো ঠিক এরকম, কিন্তু আসল ব্যাপারটা আসলে জার্মানি ভার্সেস ইতালির 2 টিমের খেলা এবং চ্যাম্পিয়ন্স লিগেই সব নজর। এবার চলেন আমরা যাই পয়েন্ট নাম্বার 4-এ, হামজা ওয়াজ একই সঙ্গে ফাহমিদুল ওয়াজ। আমরা শুরুটা করতে চাই হামজা চৌধুরীকে দিয়ে। শেফিল্ড ইউনাইটেডের অবস্থা রাতারাতি পাল্টে গেছে এবং এই যে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল, এইখানে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, কারণ শেফিল্ড ইউনাইটেড প্লাইমাথের সঙ্গে জিততে পারে নাই। 1-0 গোলে এগিয়ে থাকা ম্যাচে যখন হামজা চৌধুরী বদলি হিসেবে মাঠে নামলেন ভিনিসিয়াস সুজার জায়গায়, এরপরে 2টো গোল হজম করে বসেছে শেফিল্ড এবং তারা পয়েন্ট টেবিলে 1 সপ্তাহ আগেও 1-এ ছিল, তারা এখন নেমে গেছে 3-এ। আপনি যদি পয়েন্ট টেবিলের এই যে গ্যাপটা দেখেন, 5 পয়েন্টের গ্যাপ, এবং এই জায়গায় যে 4টা করে ম্যাচ বাকি রয়েছে শেফিল্ডের জন্য ডিরেক্ট প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করা খুবই ট্রিকি। কেন বলছি? কারণ শেফিল্ড ইউনাইটেডের শেষ 3টা ম্যাচের রেজাল্টও তাদের পক্ষে না, আর শেফিল্ডের এই 4টা ম্যাচ এখনো পর্যন্ত বাকি আছে। এই বার্নলির সঙ্গে যে ম্যাচটা বাকি এই এপ্রিল মাসে, ওইটাই সম্ভবত তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। বার্নলির সঙ্গে ওই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ? আরেকবার পয়েন্ট টেবিলটা দেখেন, বার্নলি আছে পয়েন্ট টেবিলের 2-এ, ওই ম্যাচটা শেফিল্ডকে জিততেই হবে, এরপরে বাকিটা অন্যদের হাতে, কিন্তু তবুও ওই ম্যাচে তাদেরকে জিততে হবে। তো শেফিল্ডের এই হুট করে পতনের কারণটা আসলে কি? তাদের দলে বেশ কিছু সমস্যা আছে। হামজা চৌধুরী যখন শেফিল্ডে গেলেন লোনে, তার আগেই হ্যারি সটার, যিনি আবার লেস্টার সিটি থেকে লোনে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে, তার ইনজুরি তাদেরকে ভুগিয়েছে, তিনি এখন আর ওই ক্লাবেও নাই। আর হামজার পরে গিয়ে যেভাবে জার্নিটা শুরু হয়েছিল এই ক্লাবটায়, এখন শেফিল্ড ধুঁকছে, কারণ তাদের কয়েকটা স্পটে প্লেয়ার নিয়ে কিছু শঙ্কার জায়গাও তৈরি হয়েছে। এবং আগের ম্যাচে হামজা যখন বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন, তখন শেফিল্ডের দরকার ছিল একটা গোল, যেটা তারা পায় নাই। এই ম্যাচে তিনি নামার পরে 2টো গোল হজম করা। হামজার দল খানিকটা চাপে, এবং এখান থেকে এটাও একটু বলে রাখা প্রয়োজন, যারা হয়তো ব্যাপারটা খুব বেশি ঘাটেন না তাদের জন্য, সেটা হচ্ছে 1 এবং 2 নম্বর দলটা সরাসরি প্রিমিয়ার লিগে পরের বার থ্রু করছে, আর 3 থেকে 6 পর্যন্ত তারা প্লে অফ খেলে, ওখান থেকে মোটে একটা দল শেষ পর্যন্ত পরের বার প্রিমিয়ার লিগে উঠবে। আর পরের বার শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে যদি ওঠেও, আমরা বলতে পারবো না যে হামজা চৌধুরী কোথায় খেলবেন, কারণ লেস্টার সিটি আবার প্রিমিয়ার লিগের রেলিগেটেড হয়ে যাবার পথে।
পথে এখনও কাগজে কলমে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী, এবং লেস্টার যদি হামজা চৌধুরীকে চায় সেটা চ্যাম্পিয়নশিপে হতে পারে, সেটা প্রিমিয়ার লিগ হতে পারে, হামজা চৌধুরী সম্ভবত তাদেরকে না করবে না, যেহেতু সেটা তার শৈশবের ক্লাব। এবার আসেন ইন্টারেস্টিং ব্যাপার, আমরা একটু যেতে চাই ফাহমিদুলের বিষয়ে। ফাহমিদুল ইসলামের দল অলবিয়া এই সপ্তাহে খেলেছে এবং সেই ম্যাচটা দেখতে আমাদের কলিগ, যিনি এক্স কলিগ বলা চলে, বাংলাদেশের একজন সাংবাদিক রাশেদুল ইসলাম, যিনি এই মুহূর্তে ফর্টিজ এফসির ম্যানেজার এবং একই সঙ্গে তিনি ন্যাশনাল টিমেও একটা সময় খেলেছেন, তিনি গিয়েছিলেন ইতালিতে ওই ম্যাচটা দেখার জন্য এবং ওই ম্যাচ শেষে তিনি টি স্পোর্টসের জন্য একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ফাহমিদুল ইসলামের নিয়েছেন, যেখানে ফাহমিদুল জানিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে আছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাশেদুল ইসলাম নিজে ওই ম্যাচটা দেখার পরে বিশ্লেষণ করেছেন, তার বিশ্লেষণে ফাহমিদুলের কোন কোন দিকটা ধরা পড়লো, তিনি আসলে কতখানি ভালো, সেটা একটু আমরা শুনে আসতে চাই এই জায়গায়। বাংলাদেশের প্রিমিয়ার লিগের শীর্ষ সারির যে কোনো ক্লাবের চেয়ে তারা অবকাঠামোগতভাবে অনেক এগিয়ে, কোনো সন্দেহ নেই, অনেক এগিয়ে অবকাঠামোগতভাবে। ফাহমিদুল ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামে। ফাহমিদুল সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো অফ দ্য বল, তার ডিফেন্ডিং খুব ভালো, টিম ডিফেন্ডিংয়ে খুব দ্রুত রিয়্যাক্ট করতে পারে, খুব দ্রুত, সেই জায়গা নেই বল, তার দল যখন বল হারায় সে খুব দ্রুত রিয়্যাক্ট করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এবং এই জায়গাটাতে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের অনেক বড় দুর্বলতা, আমরা ডিফেন্ডিং ভেরি পোর, বল আমরা যখন হারিয়ে ফেলি আমরা কী করবো বুঝে উঠতে সময় লাগে, রিয়াকশন টাইমটা বেশি, হ্যাঁ, এই জায়গাটাতে আমার ফাহমিদুলকে বেশি ভালো লাগছে, খুব দ্রুত ডিফেন্ডিংয়ে অ্যাটেন্ড করে। ও তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলানো হয় সেকেন্ড হাফে সে বদলি হিসেবে নামে। তার রাইট ব্যাক যখন ওভারলেপ করলেন বা তার রাইট মিডফিল্ডার যখন উপরে উঠে বল লুজ করলেন, সে খুব দ্রুত টিম ডিফেন্ডিংয়ে অ্যাটেন্ড করে এবং সে খুব দ্রুত জায়গাগুলো কাভার করতে পারে, এটা খুব ভালো লাগছে। আর উইথ দ্য বল অবভিয়াসলি সে ভেরি ফাস্ট। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে ফাহমিদুল নেমেছিলেন ম্যাচের সেকেন্ড হাফে, শেষের 20 মিনিটের মতো সময় তিনি খেলেছেন। এবং এই কথা যদি আপনি বিশ্বাস করে থাকেন যে সেরিডির যে কোনো ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবেন, এইরকম টেকনিক তাদের আছে, তাহলে আপনি এই ব্যাপারে আশ্বস্ত হবেন যে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা বড় সম্পদ হয়ে আসতে পারেন। এখন দেখার বিষয় যে তাকে শেষ পর্যন্ত কোচ হাভিয়ার কাবরেরা ডাকেন কিনা। এর আগে আমরা ফাহমিদুল ইসলামের কাছ থেকে কখনো কোনো কিছু বাংলাদেশি কোনো মিডিয়ায় শুনিনি। তিনি যেভাবে বাংলা ভাষায় কথা বলছেন সেটা তার প্রতি ভক্তদের ভালোবাসা সম্ভবত আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আর ফাহমিদুল ইসলাম নিজেও আসলে বাংলাদেশের সমর্থকদেরকে মন ভরে ধন্যবাদ জানিয়েছেন। এর বাইরে আর তিনি আর কী বা বলতে পারেন। আমরা বলেছিলাম যে আমরা এই ব্যাপারটা কন্টিনিউ করতে চাই, প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যে ফুটবলাররা বিদেশের লিগে খেলছেন তাদের আপডেটটা একটু একটু করে দিতে। এবার চলেন আমরা যে পয়েন্ট নাম্বার 5-এ, ফুটবল ফর ফিলিস্তিন। আপনাদেরকে এবার বাংলাদেশে একটু টেনে নিয়ে আসি। বাংলাদেশে তো লিগটা চলছে এবং বাংলাদেশে এই সপ্তাহে শুক্র শনিবারে যে খেলাটা হয়েছে সেই খেলায় ফিলিস্তিন ছিল সব জায়গায়, প্রায় সব ম্যাচে। আপনি মোহামেডানের এই ছবিটা দেখতে চাইবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়ে এসে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে জায়গাটা সুসংহত করেছে এবং তারপর তারা উদযাপন করেছে মোহামেডানের পতাকা এবং একই সঙ্গে ফিলিস্তিনের পতাকা নিয়ে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, শনিবারে বাংলাদেশে বা ঢাকায় আমরা দারুণ কিছু দৃশ্য দেখেছি মার্চ ফর প্যালেস্টাইনের ওই যাত্রায়। কেন এটা গুরুত্বপূর্ণ? শুধুমাত্র ওই ম্যাচে এই ব্যাপারটা ছিল না। রহমতগঞ্জ ভার্সেস চট্টগ্রাম আবাহনীর ম্যাচে আমরা দেখেছি রহমতগঞ্জ ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের পতাকা নিয়ে সম্মান জানিয়েছে, একাত্মতা প্রকাশ করেছে। চট্টগ্রাম আবাহনী তারা নিজেদের জার্সিটাই পাল্টে ফেলেছে। এক ম্যাচের জন্য তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে একটা জার্সি উন্মোচন করেছে, সেই জার্সি পরে তারা ওই ম্যাচটায় খেলতে নেমেছিল। আর মোহামেডানের এই জয়টা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনি পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 11 ম্যাচ শেষে 30 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। বসুন্ধরা কিংস হেরে তাদের এইবার আর লিগ জয়ের সম্ভাবনা শুধুমাত্র গাণিতিক হিসাবের মার প্যাচে টিকে আছে, কিন্তু আর কোনো সম্ভাবনা নাই। আবাহনী লিমিটেড পয়েন্ট টেবিলের 2 নম্বরে। আর আপনি এরকম দৃশ্য দেখছেন বহু বছর পর, না হলেও নিদেন পক্ষে প্রায় 14 বছর হয়েছে যে মোহামেডান এবং আবাহনী এই দুই দল বাংলাদেশের প্রিমিয়ার লিগের 1 এবং 2 নম্বর অবস্থানে, যাদের মধ্যেই লিগ শিরোপাটা ডিসাইড হতে যাচ্ছে। এবং আবাহনী আর মোহামেডানের ম্যাচ রয়েছে
এই এপ্রিল মাসেই। আপনি যখন আবাহনী মোহামেডানের ম্যাচ দেখবেন, রাতে গিয়ে দেখবেন সুপার এল ক্লাসিকো, অর্থাৎ বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের কোপা দেল রের ম্যাচ। মোহামেডান দুর্দান্ত ফর্মে আছে, লিগের বাকি আছে আর মোটে 7 ম্যাচ। এই অবস্থায় মোহামেডান নাকি আবাহনী, কারা জিতবে লিগটা? আপনার কাছে এই ইউরোপিয়ান ফুটবল শো এর শেষে গিয়ে জানতে চাই বাংলাদেশের খবরটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.